প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রিটেস্ট পরীক্ষায় আসা একটা সৃজনশীল এবং তার সমাধান নিয়ে। সেক্ষেত্রে এটাও তোমাদের সিলেবাসে ছিল না, ফলে আমি সেটা নিয়ে আলোচনা করতেছি। তোমরা তোমাদের সমস্যাগুলো সুন্দর করে উপস্থাপন করলে বা আমাকে জানালে আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যেহেতু পরীক্ষা হবে কি হবে না এখনো অনিশ্চয়তার মধ্যেই আছে, সুতরাং আমরা অনিশ্চয়তা থাকবো না। আমরা সবসময় চেষ্টা করব আমাদের প্রিপারেশনটা সর্বোচ্চ নেওয়ার জন্য, যে কোনো পরিস্থিতিতে আমরা যেন পরীক্ষা হলে পরীক্ষা দিতে পারি। আমাদের সৌভাগ্য যে আমরা তোমাদের সাথে যতটুকু ক্লাস পেয়েছিলাম তাতে সিলেবাসটা শেষ করতে পারা গেছে ক্লাসে। এখন যেটা অনলাইনে ক্লাস চলতেছে সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র তোমাদেরকে ওয়ার্ম আপ করাচ্ছি। তোমরা তোমাদের বাসায় সমস্যাগুলো দেখবা, নিজেরা করার চেষ্টা করবা, বাসায় কিছুটা পড়াশোনার মধ্যে থাকবা, খেলাধুলা করবা টুকটাক, কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। আমাদের মহামারী চলতেছে, সামনে শীতকাল আসতেছে, সেক্ষেত্রে আমাদেরকে আরেকটু সতর্ক হতে হবে। শুধুমাত্র আমরা নিয়মকানুন এবং যদি সঠিকভাবে আমাদের দিক নির্দেশনা যা দেওয়া হচ্ছে সেটা যদি ফলো করি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের এই মহামারী থেকে হেফাজত করবে। আজকে আমরা চলে যাচ্ছি সৃজনশীল 5-এ, এবং সেই 5 নম্বর সৃজনশীলটার প্রশ্নটাও তোমাদের কাছে আছে। আমি সেই প্রশ্নটা নিয়ে কথা বলবো না, প্রশ্নটা থেকে কি কি দেওয়া আছে সেই টপিকসগুলো লিখতেছি, দেওয়া আছে পার্টে, এবং সমাধানটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা নিজেরা আগে করো, তারপরে না পারলে আমারটার সাথে দেখে নাও। আর এই একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে কিন্তু সবগুলো প্রশ্নকে কভার করবে না, যেহেতু আমাদের সিলেবাসের আগে আমরা ক্লাস যখন করাইছি তখন এই অধ্যায়টা নিয়েও একটা ক্লাস করানো ছিল। তোমরা সেই ক্লাসটাও খুব ভালো করে মনোযোগ দিয়ে আরেকবার একটু দেখে নাও, সেখানে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলছি আমি। সেই প্রশ্নগুলোর প্র্যাকটিসটাও করো, এই প্রশ্নটার প্র্যাকটিসও করো। আর অতিরিক্ত কিছু প্রশ্ন যদি তোমার গাইডে থাকে সেখানেও প্র্যাকটিস করো। ক এবং খ মার্কের জন্য সতর্কতা, সেটা হচ্ছে যে নাম্বার আমরা পাই না, তার পেছনে কারণটা হচ্ছে আমরা লিখি না। তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে বাসায় পড়ে মুখস্থ করে তারপরে একটু খাতায় লিখে প্র্যাকটিস করা। এই লিখে প্র্যাকটিস করলে কি হবে, পরীক্ষার হলে সেটা ভুল হবে না। এক্ষেত্রে একটা বা দুইটা ওয়ার্ড পরিবর্তন হয়ে গেলে আমার সম্পূর্ণ যা বলতে চাওয়া হচ্ছে সেটা মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। সেই অর্থে খুব কেয়ারফুলি এটা বুঝতে হবে এবং লিখতে হবে। আমরা গ নাম্বার সৃজনশীল প্রশ্নের জন্য সমাধানে যাব। তার জন্য দেখো দেওয়া আছে কি কি। সেক্ষেত্রে একটা উদ্দীপকের চিত্র আছে, সেই চিত্র থেকে আমরা যা পাই সেটাকে লিখতেছি। বক্রতার ব্যাসার্ধ আর এটা দেওয়া আছে 30 সেন্টিমিটার। প্রশ্নটা অনেক ছোট করে কম্পোজ করা, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা। তাহলে বক্রতার ব্যাসার্ধ জানা থাকলে ফোকাস দূরত্বটা, যেহেতু সেটা একটা অবতল দর্পণ, খেয়াল করো, সেই কারণে বক্রতার ব্যাসার্ধটা যা আছে ফোকাস দূরত্ব বের করতে সেটা প্লাস হবে না মাইনাস হবে, এটা মাথায় রাখতে হবে। যদি এটা উত্তল দর্পণ হতো তাহলে অবশ্যই সেক্ষেত্রে ফোকাস দূরত্বের সামনে আমি মাইনাস বসাইতাম। তাহলে ফোকাস দূরত্ব সমান r/2, এই সম্পর্কটা আমরা জানি। সেক্ষেত্রে r এর মানটা বসাই দিলে এটা 15 সেন্টিমিটার লিখতে পারি। বস্তুর দূরত্ব, অর্থাৎ বস্তুটাকে যেখানে রাখা আছে দর্পণ থেকে, সেই দূরত্বটা দেওয়া আছে 20 সেন্টিমিটার। লিখো সুন্দর করে খাতায়। আর আমার কাছে জানতে চাওয়া হচ্ছে রৈখিক বিবর্ধন m সমান হয়। তাহলে রৈখিক বিবর্ধন m এটা বের করতে হবে। তাহলে রৈখিক বিবর্ধন কি, হঠাৎ করে তোমাকে কেউ প্রশ্ন করলে তুমি হয় নিশ্চয়ই আটকায় যাবা। সেক্ষেত্রে আমি বলবো যে তুমি আগে বইয়ের ভেতরে বিষয়টা পড়ে আসো, তাহলে বুঝতে পারবো রৈখিক বিবর্ধনটা কি আর কি বের করতে হবে আমার। তাহলে যে কোনো কিছু প্র্যাকটিস করার আগে ওই অধ্যায় সম্পর্কে খুব ভালো মতো আগে তার সূত্রগুলো, সংজ্ঞাগুলো পড়ে ফেলতে হয়। সূত্রের কোন অংশকে কি বলে সেটা একটু মার্ক করে নিতে হয়, এরপরে অঙ্ক করতে শুরু করতে হয়। তা না হলে তোমার কাছে সবসময়ের জন্য মনে হবে যে আমি কিছুই পারি না, আমার দ্বারা কিছু হবে না। তাহলে এই হতাশাটা যেন তোমার মধ্যে পেয়ে না বসে, তার জন্য আমি কিছু টেকনিক তোমাকে বললাম, তুমি সেই টেকনিকটা অবলম্বন করো, তাহলে নিশ্চয়ই তুমি পারবা।
তাহলে আমরা দেওয়া আছে পার্টটুকু লিখে নিয়ে রৈখিক বিবর্ধন m সমান ভাগ, তাহলে যেটা চাওয়া হচ্ছে সেটার সূত্রটা খুঁজতে চাওয়া হবে আগে। তাহলে আমরা জানি রৈখিক বিবর্ধন m সমান v/u। স্যার এখানে মড চিহ্ন দিলেন কেন? তার মানে মড চিহ্ন দ্বারা আমি বোঝাচ্ছি এখানে প্লাস বা মাইনাস এই বিষয়টা নিয়ে আসবো না, শুধু ধনাত্মক রাশিটাকে নিব। যদি আমার বিবর্ধনটা রৈখিক বিবর্ধনটা প্রকৃতি কেমন সেটা যদি জানতে চাওয়া হতো তাহলে সেক্ষেত্রে আমি মড চিহ্নটা ব্যবহার করতাম না। তাহলে রৈখিক বিবর্ধন m সমান v/u, মড ব্যবহার করার জন্য এখানে মাইনাস আমরা বসাচ্ছি না। তাহলে সেই অর্থে আমরা জাস্ট v/u এই টার্মটুকু লিখলাম। এখন দেখো এখানে যা যা দেওয়া আছে তার মধ্যে v নাই, তাহলে v পেতে হলে এখন আমার যা দেওয়া আছে সেগুলোকে ব্যবহার করে v কিভাবে পাওয়া যায়, u তো পেলাম। তার জন্য দেখো সূত্রটা একটু খেয়াল করি যে আবার একটা সূত্র আমরা জানি 1/f সমান 1/u প্লাস 1/v। এটা হচ্ছে দর্পণের ক্ষেত্রে এবং লেন্সের ক্ষেত্রে দুই ক্ষেত্রে আমরা জেনারেল সূত্র হিসেবে ব্যবহার করব। সেই জায়গা থেকে v বের করতে ভিটাকে এই পাশে রেখে দিলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম। ট্রান্সফরমেশনের ক্ষেত্রে খেয়াল করব, আমি না পারলে একবারে করব না, আরো একটা লাইন বা দুইটা লাইন বেশি করব, তাহলে যেন আমার ভুল না হয়। এটা এই পাশে থাক, এটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে 1/u 1/f এর পরে মাইনাস হিসেবে আসবে, তাহলে 1/f মাইনাস 1/u 1/v, f এর জায়গায় 1/15, f এর মান 15 বসালাম, u এর মান 20 বসালাম। আমি বলতে পারো স্যার এগুলো তো ছিল সেন্টিমিটার এককে, আমরা মিটার এককে বানাই নিলে কোনো সমস্যা হবে কিনা? আমি বলবো যে সেন্টিমিটার এককে আছে, আমাকে যেটা বের করতে হচ্ছে সেটা v, তাহলে তার রেজাল্টটা হবে সেন্টিমিটার এককে। ফলে একক নিয়ে আমার এক্ষেত্রে খুব বেশি সমস্যা হবে না। আমরা যদি মিটার এককে করি তাও হবে, সেন্টিমিটার এককে করলেও হবে, সবসময়ের জন্য এসআই এককে করাই উত্তম। তারপরে যদি আমরা বুঝতে যাই তাহলে সেই ক্ষেত্রে করতে পারবো। তাহলে আমরা 1/v এটার লসাগু করে ভিটা বের করতে উপরের পার্টটুকুকে আমাকে মুছতে হবে। তোমরা খুব দ্রুততার সাথে তুলে নাও, খুব বেশি লেখা নাই, নিশ্চয়ই তোমরা বিষয়টা তুলতে পারতেছ। আমি এরপর যা লিখতে হবে সেটার জন্য কিছুটা জায়গা ফাঁকা করতেছি, সম্পূর্ণটা মুছবো না। এরপরে আমরা চলে আসতেছি 1/v সমান লসাগু যদি করি তাহলে 15 আর 20 এর লসাগু হচ্ছে 60, 4 মাইনাস 3, তাহলে এই ক্ষেত্রে আমরা অতএব v সমান আমরা লিখতে পারবো 60 সেন্টিমিটার। তাহলে v পেয়ে গেলাম। v পাওয়াটা আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল রৈখিক বিবর্ধন বের করা। তাহলে আবার 1 নং সমীকরণ হতে পাই বিবর্ধন m, বাংলায় লিখলাম না, v এর জায়গায় 60 আর e এর জায়গায় 20, কাটাকাটি করলে কত হবে 3। তাহলে বিবর্ধন 3 এর অর্থ হচ্ছে যে আমার প্রতিবিম্বটা হবে বস্তুর তুলনায় 3 গুণ বড়। আমার কাছে এতটুকুই চাওয়া হয়েছে, ফলে আমি আর এটাকে বেশি বড় করব না। এই ক্ষেত্রে সেন্টিমিটার একক ছিল, এটাও সেন্টিমিটার একক ছিল, ফলে একক থাকবে না, এটা একক লেস। এই জায়গায় আমি অ্যান্সারটা লিখে দিলাম। তাহলে এটা ছিল আমার গয়ের জন্য প্রশ্ন, খুবই সহজ। তোমরা বিগত ক্লাসগুলো করেছো, 9-এ পড়া হয়েছে, 10-এ অনেকটা ক্লাস পাওয়া গেছে, তোমাদের কাছে প্রশ্নটা ছিল এইটা। তোমরা পরীক্ষা না দিয়ে প্রশ্নটা দেখে শুধু শুধু আর্গুমেন্ট করা শুরু করেছিল যে আমাদের সিলেবাসের বাইরে প্রশ্ন আসলো আমরা কিভাবে লিখব। সিলেবাসের বাইরে বলতে আমি তো এখানে তোমাকে সামাজিক বিজ্ঞানের প্রশ্ন দেইনি, সামাজিক বিজ্ঞানের প্রশ্নও আসে নাই, আর এটা একটা অনাকাঙ্ক্ষিত ভুল। যদিও এটা একটা ভুল, তারপরেও তোমরা যদি মনে করো যে আমি এটা থেকে আনসার করব, খুব সহজে করা যেত। আর এটা নিয়ে হইচই করে শুধু শুধু সময়টা আর নিজের ব্রেনটাকে এক্সাইটেড করে ফেলছো, ফলে তুমি তোমার কাঙ্ক্ষিত আনসারটা দিতে ব্যর্থ হবা, এটাই স্বাভাবিক। ফলে পরীক্ষার হলে আমরা বোর্ড প্রশ্নগুলোও দেখি অনেকগুলো ভুল আসে, সেখানে মানগুলো ভুল থাকে,
সেক্ষেত্রে তোমাকে যেটা করণীয় সেটা হচ্ছে ওই যে মানটা দেওয়া আছে সেই মানের আলোকে যতটা পারা যায় সেটা সমাধানটা করে শেষ পর্যন্ত রেখে আসা। তুমি যদি প্রসিডিউর বা প্রসেসটা সঠিকভাবে মেনটেন করে আগাইতে পারো তাহলে আনসারটা তোমার না বের হলেও যে জায়গায় তুমি আটকে যাবে সেখান থেকে দেখেই স্যার বুঝবে যে এটা ভুলের কারণে এই অবস্থা হয়েছে, ফলে তুমি নাম্বারটা পেয়ে যাবে। আর তোমার প্রিপারেশন অনেক ভালো অনেক খারাপ সেটা যাই হোক, পরীক্ষার হলের একটা এনভায়রনমেন্ট কাজ করবে। সেক্ষেত্রে ব্রেনটাকে যতটা কুল রাখা যায়, কাউকে ব্লেম দিয়ে না, সেক্ষেত্রে মাথাটা ঠান্ডা করে তুমি যেটা পারবা সেটা শুরু করবা, দেখবা ধীরে ধীরে তোমার সবগুলো প্রশ্নই আস্তে আস্তে মনে পড়ে যাবে। আর শুরুতেই যদি তুমি হতাশ হয়ে যাও তাহলে সেক্ষেত্রে তুমি তোমার প্রশ্নটা যেটা পারবা সেটাও আনসার করতে পারবা না। তো ঠিক আছে, আমরা এরপরে ঘ নাম্বার সমাধানে চলে যাচ্ছি। ঘ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করলে দেখবো যে অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় কিনা এটা চিত্রের সাহায্যে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে চিত্র আঁকার জন্য কম্পাস, পেন্সিল, ইরেজার, স্কেল এই যেগুলো লাগবে সেগুলো নিয়ে রেডি থাকার জন্য বলতেছি। আমি চিত্রটা আগে এঁকে নিছি, কারণ তোমাদেরকে এরপরে আমি যেভাবে নির্দেশনা দেব তোমরা সেটা দেখে অনুসরণ করে চিত্রটা আঁকবা। শুধু চিত্র আঁকলে হবে না, সাথে 4 মার্কের প্রশ্ন যেহেতু চিত্রের সাথে সাথে কিছুটা বর্ণনাও দিতে হবে, ফলে আগে চিত্রটা আঁকা শেষ করব, তারপরে একটু সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে আমরা আমাদের প্রশ্ন যা চাওয়া হয়েছে সেই আলোকে আনসারটা শেষ করব। তো তোমরা সবাই খাতা কলমে, পেন্সিলটা নিয়ে, কম্পাসটা, ইরেজারটা নিয়ে রেডি হও। আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে আঁকতে হবে। তাহলে প্রথমত আমাদের প্রশ্ন ছিল যে অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় তা চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তাহলে অবতল দর্পণে আমরা লিখতেছি অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব গঠন, এটা হচ্ছে আমরা হেডিং দিলাম। সেক্ষেত্রে আমরা একটা অবতল দর্পণ এঁকে নেই, এম ও এম প্রাইম। এই ক্ষেত্রে তুমি যে কম্পাসটা ইউজ করতেছো সেই কম্পাসটার বক্রতার ব্যাসার্ধটা একটু বড় করে নাও, তাহলে সেই জায়গায় যে জায়গায় বক্রতার ব্যাসার্ধটা পাচ্ছি সেই বিন্দুটা চিহ্নিত করো। এই বিন্দুটা সঠিকভাবে না আঁকলে এই প্রতিবিম্বের অবস্থানের চিত্রটা সঠিক হবে না। সেই কারণে একেবারে অ্যাকুরেটলি চিত্রটা আঁকলে তোমার বস্তু কোথায় আছে, প্রতিবিম্ব কোথায় গঠিত হবে সেটা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। তাহলে সি থেকে একটা বক্রতার ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম, এম ও এম প্রাইম, একটা অবতল দর্পণ, বাইরের পৃষ্ঠে পাড়া লাগালাম, সেই অর্থে সেটা হচ্ছে অবতল দর্পণ। সি ও প্রধান অক্ষ, এটা এঁকে দাও। এটা তুমি খাতার পেছনে কিছুটা জায়গা রাখবা, যেহেতু অবাস্তব প্রতিবিম্ব হবে মানে দর্পণের পেছনে প্রতিবিম্ব গঠিত হচ্ছে সেইটা বুঝাইতে হবে আমাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সি থেকে ও পর্যন্ত যে বক্রতার ব্যাসার্ধ পেলাম তার অর্ধেক অবস্থানে আমি ফোকাস দূরত্ব বা ফোকাস বিন্দুটা চিহ্নিত করে নেব। কিভাবে? অর্ধেকের বেশি ব্যাসার্ধের বৃত্তচাপ দুই পাশে অঙ্কন করলে বৃত্তচাপের ছেদ বিন্দু দুইটা প্রধান অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করতেছে সেটাই হচ্ছে আমার ফোকাস বিন্দু। তাহলে এই ফোকাস বিন্দুটা পেয়ে গেলাম, সি এফ ও, এটা হচ্ছে প্রধান অক্ষ। এখন বস্তুটা আমার উদ্দীপকে চিত্রে ছিল এফ এর বাইরে এবং সি এর ভেতরে, সি এবং এফ এর মাঝে কোন একটা জায়গায় ছিল এবি বস্তু। এই বস্তুর অবস্থানের জন্য অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে কিনা আমি জানতাম না, কিন্তু আমাকে সাধারণ কিছু জানতে হবে, সেটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব কোথায় গঠিত হয়। তাহলে বস্তু যদি অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস এবং মেরু এর মাঝে যে কোনো অবস্থায় যদি বস্তুকে রাখা হয় তাহলে সেই অর্থে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। আমার আগের চিত্রে তাহলে এফ এবং সি এর মাঝে বস্তুটা ছিল, ফলে সেক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে না।
সেই কারণে আমার প্রশ্ন যা চাওয়া হয়েছে সে আলোকে আমি একটা বস্তুকে নিয়ে আসলাম এবি, এবং সেটাকে এফ আর ও এর মাঝে যে কোনো জায়গায় আমি সেটাকে স্থাপন করলাম। এখন একটা সরলরৈখিক রেখা দ্বারা বোঝানো হচ্ছে, এটা যে কোনো বস্তু হতে পারে, তবে সেই বস্তুটার যদি আমি অ্যারো চিহ্ন দিই তাহলে আমি বুঝতে পারবো যে বস্তুটার হেড কোনটা, টেল কোনটা। তাহলে হেড এবং টেল বোঝানোর জন্য আমরা অ্যারো চিহ্ন ইউজ করতেছি। অ্যারো পয়েন্টটা এ শীর্ষবিন্দু, আর পাদবিন্দু যেটা সেটা হলো বি, এটা প্রধান অক্ষের উপরে অবস্থিত। তাহলে সেইভাবে তোমরা নিশ্চয়ই এতক্ষণে এঁকে ফেলছো। এখন আমাকে আলো দর্পণের উপর আপতিত হয়ে প্রতিফলনের নিয়ম জানতে হবে। সেই প্রতিফলনের নিয়ম আমরা নিশ্চয়ই শিখে আসছি যে আলো তিনটা পথে গমন করতে পারবে। সেই তিনটা রুলসের যে কোনো দুইটা রুলসকে আমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করব। তাহলে শীর্ষবিন্দু এ থেকে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে দর্পণের উপরে এই বিন্দুতে এসে পড়তেছে। বর্ণনা দিতে এই বিন্দুর একটা নাম দিতে হবে। এই বিন্দুর নাম দাও, নাম দিলাম মনে করো পি একটা বিন্দু। তাহলে এ থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোকরশ্মি পি বিন্দুতে এসে আপতিত হয়ে প্রতিফলনের পরে কোন দিক দিয়ে যাবে, সেটা ফোকাস দিয়ে যাবে। ফলে এই বিন্দু আর ফোকাস বিন্দু ধরে যোগ করো এবং সেটাকে বর্ধিত করো। তুমি যত বড় খুশি করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আলোটা যাচ্ছে এবং প্রতিফলিত হয়ে কোন দিকে ফিরে যাচ্ছে তার একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাইতে হবে আলোর দিক। বুঝতে পারতেছো কিনা আমি জানি না, তবে না বুঝতে পারলে চিত্রটা খেয়াল করে দেখলে বুঝতে পারবা যে প্রধান অক্ষের সমান্তরালভাবে একটা আলোকরশ্মি পড়ার পরে প্রতিফলিত হয়ে পি বিন্দু আর এই বিন্দু দিয়ে চলে যাচ্ছে, এদিকের পার্থক্যতে যাচ্ছে না আপাতত। এরপরে আর একটা আলোকরশ্মি এই বিন্দু থেকে বক্রতার কেন্দ্র বরাবর আসতেছে, অর্থাৎ এইদিকে আলো যাবে না, আলো যাবে এই দিক থেকে এই দিকে। তাহলে এই বিন্দু আর এসি বিন্দু যোগ করবা, করে একেবারে দর্পণ পর্যন্ত নিয়ে যাবা। এটা হলো টেকনিক। তাহলে এ থেকে আলোকরশ্মিটা দর্পণে গেল, বক্রতার কেন্দ্র বরাবর যেহেতু যাচ্ছে সেক্ষেত্রে প্রতিফলিত হয়ে সে একই পথে যাবে, মানে তার বিপরীত দিকে সি বক্রতার কেন্দ্র দিয়ে সে ফিরে যাচ্ছে। এ থেকে দুইটা আলোকরশ্মি দর্পণের উপরে, একটা এপি আর এটা হচ্ছে এ কিউ, এই বিন্দুটাকে আমরা কিউ বিন্দু নাম দিলাম। আপাতিত হয়ে প্রতিফলনের পরে তারা যে পথে যাচ্ছে সেই পথটা হচ্ছে একটা হচ্ছে পি এফ আর একটা হচ্ছে কিউ এ সি পথ। এই দুইটা পথের মধ্যে ক্রমান্বয়ে তুমি যতই আঁকতে থাকবা দেখবা যে তাদের মধ্যে দূরত্ব বাড়তেছে, দূরত্ব কমবে না। ফলে একটা বিন্দুর প্রতিবিম্ব পেতে হলে দুইটা আলোকরশ্মি একটা বিন্দুতে মিলিত হইতে হবে। যেহেতু এদিকে অপসারিত হচ্ছে সেই কারণে এই আলোর রশ্মিগুলোকে পেছনের দিকে বর্ধিত করো, অর্থাৎ স্কেল ধরে তুমি পেছনের দিকে নিয়ে যাও। নিয়ে যেতে থাকলে এক সময় দেখবে যে দুইটা আলো একটা বিন্দুতে মিলিত হচ্ছে। এখন এই ক্ষেত্রে আমরা ডট লাইন দিছি, অর্থাৎ আলো আসলে এদিকে যায় নাই। এই না যাওয়ার কারণে আমরা এদিক থেকে ডটেড লাইন দিতেছি বা ব্রোকেন লাইন দিতেছি। এই ব্রোকেন লাইন দেওয়ার অর্থই হচ্ছে আলো আসলে এই পথে যায়নি, মনে হচ্ছে যে এইদিকে কোনো একটা বিন্দুতে সে মিলিত হয়েছে, বা এই বিন্দুর প্রতিবিম্বটা তখন এখানে মনে হবে। সেই অর্থে আমরা এই বিন্দুটার প্রতিবিম্ব বিন্দু পেয়ে গেলাম এ প্রাইম। যেহেতু বস্তুটা প্রধান অক্ষের উপরে লম্বভাবে দণ্ডায়মান, সুতরাং আমরা যেটা করবো সেটা হচ্ছে এই প্রাইম থেকে এই প্রধান অক্ষকে বর্ধিত করে নিব, তার উপরে লম্ব টানবো। এ প্রাইম বি প্রাইমটাই হবে এ বি এর অবাস্তব প্রতিবিম্ব। তাহলে এই যে প্রতিবিম্বটা আমরা পেলাম, এই প্রতিবিম্বটার এখন একটা বর্ণনা আমরা অলরেডি আমার চিত্র বলার সময় বলে ফেলছি। এখন এই বর্ণনাটাই আমরা লিখব খাতায়, আর এখানে চিত্রে একটা নাম দেব। সেটা আমরা লিখতেছি চিত্র অবতল তাহলে আমরা চিত্রের একটা নাম দিলাম ক্যাপশন হিসেবে। আর এখানে যেহেতু বলে দিচ্ছি সেটা অবতল দর্পণ অবাস্তব প্রতিবিম্ব গঠন,
সেক্ষেত্রে আমরা বর্ণনাটা লিখব। শুরুতে আগে চিত্রটা এঁকে নিতে পারি, অথবা খাতার মাঝখানে কোথাও একটা জায়গায় ডিভাইড করে নিয়ে চিত্রটা একপাশে থাকলো, বর্ণনাটা একপাশে থাকলো, যে কোনোভাবে লেখা যেতে পারে, কিন্তু যেন তোমার চিত্র এবং তোমার লেখার মধ্যে মিল থাকে। তুমি চিত্রে এখানে এপি লিখছো, কিন্তু তুমি পরে মুখস্থ করে আসছো এটা এ এন ছিল, তাহলে কিন্তু তুমি সেটা যদি বর্ণনায় লেখো তাহলে নাম্বার কিন্তু কাটা যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এম ও এম প্রাইম অবতল দর্পণের সি বক্রতার কেন্দ্র এবং এফ প্রধান ফোকাস। এরপরে আমরা এবি লক্ষ্যবস্তু ফোকাস ও মেরুর মাঝে স্থাপন করা হলে বস্তুর শীর্ষ বিন্দু এ হতে আলোকরশ্মি এপি দর্পণে আপতিত হয়ে পিএফ পথে প্রতিফলিত হয়। তোমরা সুন্দর করে আগে তুলে ফেলো, আমি আরেকবার বলে দেব। লেখাগুলো যদি বুঝতে অসুবিধা হয়, ক্যামেরার রেজলিউশনের কারণে হতে পারে, অনেক সমস্যা থাকতে পারে। তারপরেও আমি মনে করতেছি যে তোমরা যদি তোমাদের মোবাইলে হেডফোন ইউজ করো আর স্ক্রিনটাতে তোমার সম্পূর্ণ স্ক্রিনটাতে যদি ভিডিওটা দেখো, তাহলে সেক্ষেত্রে লেখাগুলো আরো স্পষ্ট, আরো বড়ভাবে দেখা যাবে। তাহলে আমরা লিখলাম এম ও এম প্রাইম অবতল দর্পণের সি হচ্ছে বক্রতার কেন্দ্র এবং এফ প্রধান ফোকাস। এবি লক্ষ্যবস্তু ফোকাস ও মেরুর মাঝে স্থাপন করা হলে বস্তুর শীর্ষবিন্দু এ হতে আলোকরশ্মি এপি দর্পণে আপতিত হয়ে পিএফ পথে প্রতিফলিত হয়। তাহলে এই পর্যন্ত লেখার পরে আমাকে আরো কিছু লিখতে হবে, তার জন্য উপরের অংশগুলো আমি মুছতেছি। আবার এ বিন্দু হতে অপর একটি আলোকরশ্মি একিউ দর্পণে আপতিত হয়ে
ইউ এ সি পথে প্রতিফলিত হয়। প্রতিফলিত আলোক রশ্মি দ্বয় দর্পণের সামনে অপসারী হওয়ায় রশ্মি দ্বয়কে দর্পণের পেছনে বর্ধিত করা হলে তা এ প্রাইম বিন্দুতে মিলিত হয়। সুতরাং প্রাইম প্রতিবিম্ব এর অবাস্তব বিম্ব। এ প্রাইম হতে প্রধান অক্ষের উপরে এ প্রাইম বি প্রাইম লম্ব অঙ্কন করা হলে তা হবে এবি লক্ষ্যবস্তুর অবাস্তব প্রতিবিম্ব। আরো সুন্দর করে অনেকভাবে লেখা যেতে পারে। খুব সংক্ষেপে যতটুকু না লিখলেই নয় ততটুকু অংশ তোমাদেরকে আমি লিখে দেখাইলাম। তোমরা একটু সময় নাও আর ধীরে ধীরে চিত্রটার দিকে খেয়াল করো আর তার সাথে বর্ণনাটা মিলিয়ে লিখো। এতে আমার সমাধানটা বা প্রশ্নটার উত্তর যা চাওয়া হয়েছে তা পাওয়া গেল। এই চিত্রটা সঠিক থাকলে তুমি 2 মার্কস পেয়ে যাবা, আর চিত্রের বর্ণনাটা যদি তোমার সঠিক হয়, চিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে আরো 2 মার্কস পাবা। এই 4 মার্কস তোমার পেতে সহায়তা হবে। এক্ষেত্রে আরেকটা ব্যাপার তোমাদেরকে খেয়াল করতে হবে, লেখাটা একটু পরিচ্ছন্ন থাকলে সহজে বোঝা যাবে, সেক্ষেত্রে 4 নাম্বার দিতে সমস্যা করবে না। কিন্তু তুমি অনেক সুন্দর লিখছো, লেখাটা বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার কাটা যেতে পারে। তাহলে আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম, তোমরা সেটা খাতায় আগে তুলে নাও, তারপরে তোমাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে, তোমরা সেটা মেনে পরবর্তী ক্লাসে আমার সাথে সেই বিষয়টা নিয়ে কথা বলো। তাতে তোমাদের এই যে বাসায় ছোট ছোট প্র্যাকটিস আস্তে আস্তে এটা একসঙ্গে অনেক বড় প্র্যাকটিসে পরিণত হবে। আর তোমরা আমাকে তোমাদের সমস্যার কথা উল্লেখ করলে তবেই আমি আরো ভালো, আরো
সুন্দর মতো তোমাদেরকে বুঝাইতে সক্ষম হব। তোমরা যদি না বলো তাহলে সেক্ষেত্রে আমি বুঝতে পারবো না তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে। লেখাটার আরেকবার একটু বলে দিচ্ছি, তোমরা যারা যারা তুলতে পারো নাই তাহলে সেই অংশটুকু আবার বলতেছে যে আবার এই বিন্দু হতে অপর একটি আলোক রশ্মি AQ দর্পণে আপাতিত হয়ে QSC পথে প্রতিফলিত হয়। দাবি দেওয়া হয়েছে প্রতিফলিত আলোক রশ্মিদ্বয় দর্পণের সামনে অপসারী হয় রশ্মিদ্বয়কে দর্পণের পেছনে বর্ধিত করা হলে তা A' বিন্দুতে মিলিত হয়। সুতরাং A' প্রতিবিম্ব হবে A এর অবাস্তব বিম্ব। তাহলে A' যেটা সেটা হলো A এর অবাস্তব বিম্ব। A' হতে প্রধান অক্ষের উপরে A', B' লম্ব অঙ্কন করা হলে তা হবে AB লক্ষ্যবস্তুর অবাস্তব প্রতিবিম্ব। তাই নিশ্চয়ই তোমরা বর্ণনাটা তুলতে পারতেছ। বর্ণনাতে যা বলা হচ্ছে সেটা মুখস্থ করার বিষয় না, সেটা হচ্ছে তুমি চিত্রটা আঁকতে পারলে সেই চিত্র এঁকে তোমার আলোক রশ্মি কোন পথে যাচ্ছে আর প্রতিফলিত হয়ে কোন দিকে যাচ্ছে সেই ধারণাটা যদি সঠিক থাকে তাহলে তুমি বর্ণনাটা তোমার মতো করে লিখলে হবে। এক্ষেত্রে হুবহু বইয়ের ভাষা মুখস্থ করে লেখার কোনো দরকার নেই। আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব। তবে আবারও তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই আলোর প্রতিফলন এই অধ্যায়টা তোমাদের বাসার হোম টাস্ক থাকবে। আমরা আগের ক্লাসেও দেখা যাচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলোতেও আলোর প্রতিফলন অধ্যায়ের অনেকগুলো সৃজনশীল তোমাদেরকে বাসায় কাজ দিয়েছিলাম। সেই ক্লাসটাও তোমরা চাইলে গ্রুপে দেখতে পারো। সেই ক্লাসটা দেখে নিয়ে সেখানে সমস্যাগুলো একটু প্র্যাকটিস করো, আজকের সমস্যার সমাধানটা প্র্যাকটিস করো। এর বাইরে যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়ে নিজে চেষ্টা করো, না পারলে সেটা আমাকে কমেন্টসে ছবি তুলে পাঠাও অথবা জানাও। সেটা জানলে আমি তোমাদেরকে পরবর্তীতে এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমাদের যেহেতু সামনে টেস্ট পরীক্ষার সময় হাতে খুবই কম, খুব অল্প সময়ের মধ্যে আমাদের পরীক্ষাটা হবে। আজকের পরে তোমরা যদি তোমাদের যে কোনো অধ্যায় নিয়ে যে কোনো টপিকস নিয়ে যদি কিছু জানার থাকে সেটা নিয়েও আমাকে কমেন্টসে জানাও। আমি তোমাদের সকলের অংশগ্রহণ দেখে যেটা মনে হয় যে আবার ক্লাস নেওয়া দরকার সেরকম যদি কিছু থাকে তাহলে সেই বিষয়টা নিয়ে সৃজনশীল প্রশ্ন আলোচনা না করে ক্লাসও নিতে পারি। সেক্ষেত্রে তোমাদেরকেই বলতে হবে যে তোমাদের নিডটা কোথায়। আমরা ক্লাসের পরিধি বাড়াবো না, আজকে এখানে শেষ করব। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।